2023 যে সেট পরীক্ষা হলো তার আনসার কি আজকের এই ভিডিওতে তুলে ধরছি। প্রথম প্রশ্ন, যখন ভাঁজের অক্ষ হেলে থাকে এবং সেটি অনুভূমিক তলের সাপেক্ষে একটি কোণ গঠন করে তাকে বলে প্লান্স ভাঁজ, অর্থাৎ বি হবে সঠিক উত্তর। দুয়ে রয়েছে বিবৃতি এ, রাজমহল পাহাড় ব্যাসল্ট খাদানের জন্য পরিচিত, যা 100 মিলিয়ন বছর আগে কেরগুয়েলেন উষ্ণবিন্দু থেকে ব্যাসল্ট উদ্গীরণের ফলে গঠিত হয়। এবং কারণ হিসাবে বলছে 90 শৈলশিরা রাজমহল পাহাড়কে আংশিকভাবে এই উষ্ণবিন্দুর সঙ্গে যুক্ত করে, যার উদ্গীরণের ফলে এর সৃষ্টি হয়। তো এটি যথাযথ সঠিক ব্যাখ্যা হিসেবে ধরে নেওয়া যায়। এবং এখানে একটু কনফিউশন এই কারণেই আছে, অনেক জায়গায় অনেক সোর্স এটা বলছে যে দুটোই সঠিক, কিন্তু এর মধ্যে যুক্তিযুক্ত ব্যাখ্যা নেই। তো এ অথবা বি দুটোর মধ্যে সঠিক আনসার হবে, তবে আমার ধারণা এটা এ হবে। 3 বলছে খাড়া সরল রৈখিক ঢাল যেখানে ঢালের কৌণিক মান অপরিবর্তিত তাকে কি বলা হয়? হ্যালডেন হ্যাং বলা হয়। 4 প্রশ্ন, মৃত্তিকা পরিলেখের তলদেশে আবহবিকার না হওয়া শিলাখণ্ড নিচের কোন অক্ষরের সঙ্গে সম্পর্কযুক্ত? আমরা জানি এটা আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। 5 প্রশ্ন, নিরবিচ্ছিন্ন স্পর্শক পীড়ন দ্বারা প্রভাবিত উত্তোলন ছাড়া ঢাল বরাবর ধীর গতিসম্পন্ন আর্দ্র রেগলিতের প্রবাহকে কি বলে? এটাকে বলবে সয়েল ক্রিপ বা মৃত্তিকার ক্রমচলন। এটা মাড ফ্লো বা কর্দম প্রবাহ এই কারণেই হবে না, কারণ এটা ধীর বলেছে। যদি দ্রুত বলতো তাহলে সেই জায়গায় আমরা যেতে পারতাম, কিন্তু এটা ধীর গতিসম্পন্ন আর্দ্র রেগলিতের প্রবাহ বলেছে, তাই জন্য এটা সয়েল ক্রিপিং হবে বা সয়েল ক্রিপ হবে। নেক্সট 6, কর্দম কণার মান এখানে মাইক্রোমিটারে দিয়েছে, তো স্বাভাবিকভাবেই বিলো 2 মাইক্রোমিটার হবে সঠিক উত্তর। নেক্সট, এটা ছাড়া বাদবাকি সব কটাই কম বেশি আবহবিকারের প্রভাব, যেগুলো পুঞ্জিত ক্ষয়কে কিছুটা নিয়ন্ত্রণ করে। সূক্ষ্ম কণার জল ধারণ ক্ষমতা বৃদ্ধির ফলে ছিদ্রস্থ জল চাপের বৃদ্ধি, এটা অবশ্যই প্রভাব। কণার খণ্ডিতকরণের ফলে সূক্ষ্ম কণার গঠন ও বিশ্রাম কোণের হ্রাস, এটাও সঠিক। এবং বিচ্ছিন্নকরণ ও পচনের দ্বারা দ্রব্যের স্পর্শক ক্ষমতার হ্রাস, যেটা কেমিক্যাল বা বায়োলজিক্যাল ওয়েদারিংয়ের মাধ্যমে হয়। নেক্সট 8, অন্দজ বল ও সান্দ্র বলের অনুপাতকে কি বলে? রেনল্ড সংখ্যা বলা হয়। 9 প্রশ্ন, একটি নদীর স্থানিক হাইড্রোলিক জ্যামিতির সমীকরণে বি এবং এফ এর মান যথাক্রমে 0.22 ও 0.64, এক্ষেত্রে এম এর প্রত্যাশিত মান কত হবে বা মান হলো? অ্যাকচুয়ালি এই সমীকরণটা হলো বি প্লাস এফ প্লাস এম ইকুয়ালস টু 1। তো সেক্ষেত্রে দুটোর মান দিয়েছে, তাহলে এই দুটো যোগ করে 1 থেকে বিয়োগ করলে যেটা বেরোবে সেটাই, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে 0.14। নেক্সট 10 প্রশ্ন, হিমবাহ দ্বারা পরিবর্তিত অঞ্চলে কেম বলতে বোঝায় বালি ও নুড়ির স্তরায়িত ঢিবি। নেক্সট 11, নিম্নগামী বাতাগ্রেড সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? এর মধ্যে সবকটা সঠিক হলেও এটা সঠিক নয় যে শীতল বায়ুপুঞ্জ অপেক্ষা উষ্ণ বায়ুপুঞ্জ নিম্নগামী হয়, এটা হওয়ার কথা নয়। উষ্ণ বায়ুপুঞ্জ নিম্নগামী হওয়ার কথা নয়। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন, এবং এই আনসার কি বলার পাশাপাশি এটা বলবো যে এটা অবশ্যই একটা প্রভিশনাল আনসার কি বলা চলে। যদি কারোর মনে হয় যে এই অপশনটা এটা না হয়ে অন্যটা হবে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কারণ আমরা পরবর্তীতে মডিফাইড করার চেষ্টা করব। যদিও এটা অনেকটাই এফোর্ট দিয়ে আনসার কি করার চেষ্টা করা হয়েছে, তবুও মানুষ মাত্রই ভুল হতেই পারে। যদি কোথাও ভুল মনে হয় অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট 12, সৌরকিরণ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? দেখো, সঠিক নয় বলেছে, বাদবাকি সবকটা সঠিক, কিন্তু এটা নয়। আগত সৌরশক্তির প্রায় 38% ওজন ও জলীয় বাষ্পের দ্বারা শোষিত হয়, এমনটা নয়, গড়ে 26%-এর মতো হবে এই হিসেবটা। তো নেক্সট পরের প্রশ্ন 13 যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলো পরপর পাশাপাশি ঠিকঠাক হিসাবে ধরা হয়েছে। বছর, অক্ষের হেলে থাকা 41,000 বছর, অনুসুরের সময় অক্ষের টলায়মানতা ও পরিবর্তন 95,000 বছর। তো এটা এ হিসাবে একে সঠিক ধরা হয়েছে। 14, তালিকা 1 এ বায়ুমণ্ডলের উপাদান আর তালিকা 2-তে তাদের সম্ভাব্য উৎস দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি এ হলো সঠিক উত্তর,
CH4 এটা মূলত জীব দ্বারা শ্বসন ও পচনের মাধ্যমে হয়ে থাকে, যেমনটা আমরা জানি ধানের জমিতে হয়। আর N2O এটা তৈরি হয় মৃত্তিকার জীবাণুর কার্যের দ্বারা, আর কার্বন ডাইঅক্সাইড জন্তুর আন্ত্রিক গাজন বা ডাইঅক্সাইডের সংযোগ ঘটে। তো এটা এ হলো সঠিক উত্তর। নেক্সট পরের প্রশ্ন 15, কোন নির্ণায়কটি বার্জেরন অ্যান্ড ফিন্ডিসনের প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয় বলেছে? দেখো লাস্টেরটা, সংগ্রহ কার্যকারিতা বৃদ্ধির জন্য সূক্ষ্ম জল বিন্দুগুলিকে বৃহৎ জলবিন্দুর পতন অক্ষের কাছাকাছি থাকতে হবে, এটা সঠিক নয়। বাদবাকি সবকটা সঠিক। যেহেতু অনেক প্রশ্ন তাই জন্য আমি অনেক স্পিডে করার চেষ্টা করছি। 16, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে অবস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং সেই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতার অনুপাতকে নিম্নলিখিত কোনটির দ্বারা পরিমাপ করা হয়? অবশ্যই আপেক্ষিক আর্দ্রতা দ্বারা। 17, শৈলোৎক্ষেপ বর্ষণে পর্বত শ্রেণীর অনুবাদ ঢাল অপেক্ষা প্রতিবাদ ঢালে বেশি বৃষ্টিপাত হয়, অবশ্যই এটা সঠিক। এবং আর্দ্র উষ্ণ বায়ু ঢাল বরাবর নামবার সময় উষ্ণ ও শুষ্ক হয়ে যায়, অবশ্যই পাহাড়ের ওপরে যদি বায়ু আর্দ্রও হয়, সেই বায়ু যদি ক্রমশ নিচের দিকে নামে তাহলে তার উষ্ণতা একটু একটু করে বাড়ে, আর যে কারণেই জল ধারণ ক্ষমতা বেড়ে যায় ও বায়ু শুষ্ক হয়, আর এই কারণেই অনুবাদ ঢালে বৃষ্টি হয় না। তাই অবশ্যই এ হবে সঠিক, যে দুটি পরস্পর যুক্তিযুক্ত। নেক্সট 18 বলছে দিনের বিভিন্ন সময়ে তাপমাত্রার পরিবর্তন হয়, অবশ্যই হয়। প্রতি একক ক্ষেত্রফলে সৌর বিকিরণের তীব্রতা এবং প্রতিফলনের পরিমাণ পর্যবেক্ষণের সময় সৌররশ্মি ও পৃথিবী পৃষ্ঠের একটি স্পর্শকের মধ্যবর্তী কোণের ওপর নির্ভর করে, অবশ্যই এটা সঠিক। তো তাই জন্য এ হবে সঠিক উত্তর। নেক্সট 19, ক্রান্তীয় ঘূর্ণিঝড় সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক নয়? বলছে এগুলি বেশিরভাগ ক্ষেত্রে জেট প্রবাহের নিচে দেখা যায়, এটা হতে পারে না। কারণ আমরা জানি যে কখনো কখনো জেট বায়ু নিম্ন বায়ুমণ্ডলকে প্রভাবিত করে এবং সাইক্লোন অ্যান্টিসাইক্লোন তৈরি হয় জেট বায়ুর প্রবাহের নিম্ন অংশ দিয়ে, কিন্তু সেটা সব সময় বেশি সর্বাধিক নয়, সেটা সংখ্যাগরিষ্ঠ সাইক্লোনের ক্ষেত্রে নয়। এছাড়া বাদবাকি যেমন ক্রান্তীয় ঘূর্ণিঝড় বেশিরভাগ গ্রীষ্মের শেষ পর্যায়ে শরৎকালে হয় এবং যখন নিরক্ষীয় চাপ দ্রোণী উত্তর ও দক্ষিণে সরে যায়, সঠিক। এগুলি নিরক্ষরেখার কাছে দেখা যায় না, অবশ্যই এখানে কোরিওলিস ফোর্স যেহেতু শূন্য তাই দেখা যায় না। এবং শীতে রয়েছে ঘূর্ণিঝড়ের চক্ষুতে নিম্নগামী বায়ুপুঞ্জের রুদ্ধতাপ উষ্ণীভবন তাপমাত্রা বাড়িয়ে তোলে। তো সবকটাই সঠিক, কেবলমাত্র ডি নয়। 20, তাপমাত্রার উলম্ব ঢাল যাকে বলে প্রাকৃতিক তাপ হ্রাস হার বা এনভায়রনমেন্টাল ল্যাপস রেট, তা হলো কত যদি মিটারে ধরা হয়? আমরা কিমিতে নর্মালি জানি 6.5 ডিগ্রি সেলসিয়াস, সেটা মিটারে প্রকাশ করলে 0.0065 ডিগ্রি সেলসিয়াস পার মিটার হবে। নেক্সট 21 প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে, কারণ 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথের মধ্যবর্তী অঞ্চলে সমুদ্র জলের তাপমাত্রার বায়ুর তাপমাত্রার থেকে কম, এরপর উভয় গোলার্ধেই মেরুভূমিমুখে পরিস্থিতি বিপরীতে হয়, ঠিক আছে। কিন্তু লাস্টলি বলছে আর এ কারণে সৌরকিরণ সামুদ্রিক তাপমাত্রার একমাত্র উৎস, এটা কিন্তু নয়। কারণ সমুদ্রে এছাড়া আমরা জানি যে ভলক্যানিক ইরাপশনের ফলেও হিট আসে, তো এক্ষেত্রে সমুদ্রে একমাত্র উৎস সৌরকিরণ, এটা মেনে নেওয়া যায় না। এবং এটি নিরক্ষরেখায় অধিক ও মেরুভূমিমুখে হ্রাস পায়, এটা অবশ্যই আংশিকভাবে সঠিক। তো তাই জন্য এর আনসারকে আমি একদম এক্স্যাক্টলি বলছি না যে বি হওয়ার কথা, যে দুটোই সঠিক এবং পরস্পর ব্যাখ্যা নয়, কিন্তু আমার মনে হয়েছে যে এটা একটু কনফিউশন। প্রথমটা সঠিক হলেও পরেরটা হয়তো ভুল হতে পারে, সেক্ষেত্রে সি উত্তর হতে পারে। নেক্সট 32, সমুদ্রবায়ুর নিকটবর্তী উপকূল স্থলবায়ু প্রবহমান অঞ্চলের তুলনায় অধিক উষ্ণ হয়, সঠিক কথা। এবং কারণে বলছে সমুদ্রবায়ু উপকূলের নিকট উষ্ণ জল পুঞ্জিত করে, অন্যদিকে স্থলবায়ু উপকূল থেকে উষ্ণ জল সরিয়ে দেয় এবং সেখানে গভীর সমুদ্রের শীতল জল উঠে আসে, একদম সঠিক, অর্থাৎ দুটো পরস্পর যুক্তিযুক্ত। নেক্সট 23, সাগর তলদেশের ভূপ্রকৃতির ওপর নিম্ন প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? দেখো বলছে সমুদ্রের গড় গভীরতা যে -3800 মিটার লিখেছে, এটা ভুল। এবং স্থলদেশের গড় উচ্চতা 840 মিটার, এটা সঠিক। উচ্চতাটা সঠিক কিন্তু গভীরতা ভুল বলেছে, আর বাদবাকি সব কটাই কিন্তু সঠিক আছে। যেমন সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি স্থলভাগের ভূপ্রকৃতির তুলনায় অধিক বন্ধুর,
সিতে রয়েছে সমুদ্রের গভীরতম অংশগুলি সর্বদা তটভূমির থেকে দূরের সমুদ্রতলে অবস্থান করে এবং নিষ্ক্রিয় মহাদেশীয় সীমানার তুলনায় ক্রিয়াশীল সীমানার ভূপ্রকৃতি অধিক জটিল। সবকটাই সঠিক, কেবলমাত্র ওটা ভুল। নেক্সট 24, মহাসমুদ্রে ধ্রুব অনুপাতের নিয়ম এর ক্ষেত্রে সম্পর্কিত, কার ক্ষেত্রে? লবণতার ক্ষেত্রে। 25, যে রেখা জলপৃষ্ঠের তলদেশের সমান গভীরতাকে নির্দেশ করে তাকে আইসোবার বলা হয়। 26-এ রয়েছে ঢেউয়ের জলকণার চক্রাকার চলন গভীরতার সঙ্গে হ্রাস পায়। অবশেষে কোনো এক গভীরতায় চক্রাকার চলন বন্ধ হয়ে যায়। একে তরঙ্গ তলদেশের বলে এবং এটি তরঙ্গ দৈর্ঘ্যের 1/2 বা হাফ এর সমান হয়ে থাকে। তো এ হবে সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্ন দেখো, বলছে সমুদ্র জলের লবণাক্ততার কারণ। অ্যাকচুয়ালি এখানে বলছে, যদি আমরা ইংরেজিটা দেখি, অপারেশন অফ দ্য হাইড্রোলজিক্যাল সাইকেল, ভলকানিক আউট গ্যাসিং। অ্যাকচুয়ালি আগ্নেয়গিরি নির্গত গ্যাস থেকে হওয়ার কথা নয়, সমুদ্র তলের শিলাস্তর থেকে আহরিত লবণের দ্রবণ। তো সমুদ্র তলদেশের শিলাস্তর থেকে আহরিত লবণের দ্রবণ, এটা অংশত সত্যি, এবং এভাপোরাইট গঠন যেটা আর কি, এর মধ্যে একটাকে আমাকে চুজ করতে হবে। তো পুরোটাই যদি আমরা দেখি স্থলভাগ থেকে বিধৌত হয়ে আসে, অ্যাকচুয়ালি লবণ স্থলভাগ থেকেই বিধৌত হয়ে সমুদ্রে সংযুক্ত হয়। তো তাই জন্য এটা আমরা অবশ্যই অপারেশন অফ হাইড্রোলজিক্যাল সাইকেল বলবো। তাই জন্য এ দিয়েছি সঠিক উত্তর। 28, দক্ষিণ গোলার্ধে একম্যান পরিবহন ঘটে বায়ুপ্রবাহের অভিমুখে 90 ডিগ্রি বামে, এটা সঠিক। 29, সমুদ্র জলের ঘনত্ব এই পরিবর্তনের সঙ্গে হ্রাস প্রাপ্ত হয় না। কার সঙ্গে? লবণাক্ততা বৃদ্ধি। বলছে সমুদ্র জলের ঘনত্ব এই পরিবর্তনের সঙ্গে হ্রাস প্রাপ্ত হয় না। ঘনত্ব কি হয়? হ্রাস পায় না, বাড়ে। তার মানে লবণতা বাড়লেও ঘনত্ব বাড়ে, তাই এটা হবে সঠিক। নেক্সট 30, চাঁদের বিপরীত দিকে সৃষ্ট পৃথিবীর জোয়ারি স্ফীতির সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো কেন্দ্রাতিক বল। 31, নিম্ন প্রদত্ত বিবৃতিগুলি বিকল্প চয়ন করুন। তো সবকটা আমি ইন্ডিভিজুয়ালি নিজে স্টাডি করে দেখেছি, আমার মনে হয়েছে সবকটি সঠিক। তো তাই জন্য এটা সবকটা সঠিক আনসার কি করা হয়েছে। নেক্সট 32, প্রবাল বর্ণহীন হয়ে যায়, মানে কোরাল বিকাম ব্লিচড, কী কারণে? বলছে তীব্র অতিবেগুনি বিকিরণ এবং জেনোবায়োটিক দূষণকারী পদার্থসমূহ ও সমুদ্র জলে লবণতা উত্তাপের পরিবর্তন এবং অতিমাত্রায় অবক্ষেপণের কারণে যুযান্থেলিক ক্ষতিগ্রস্ত হওয়া। সব কটা সঠিক, মানে দুটোই সঠিক এবং পরস্পর যুক্তিযুক্ত। নেক্সট 33, ওজন গহ্বর মেরু অঞ্চল কেন্দ্রিক হয়ে থাকে, একদম সঠিক। এবং দক্ষিণ গোলার্ধে অন্ধকারাচ্ছন্ন শীতকালে বিনাশ সংগঠক দূষণকারী পদার্থ সিএফসি এবং NOx বলেছে এখানে সহ ওজন মেরু বেষ্টিত ঘূর্ণিকে আটকা পড়ে, ঠিক আছে। এবং দক্ষিণ গোলার্ধের বসন্তকালে এই ওজন ধ্বংসপ্রাপ্ত হয়, সঠিক বিবৃতি। 34 প্রশ্ন দেখো, বলছে প্রাথমিক উৎপাদনশীলতা বিষয়ক নিম্ন প্রদত্ত বিবৃতিগুলি পড়ুন এবং সঠিক বিকল্পটি চয়ন করুন। রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট। বলছে প্রাইমারি প্রোডাক্টিভিটি সংক্রান্ত। বলছে একে বলছে ইন ডিপ সি হাইড্রোথার্মাল ইকোসিস্টেম ইনিশিয়াল সোর্স অফ এনার্জি ইজ নট দ্য সোলার রেডিয়েশন, এটা কিন্তু সঠিক কথা। দুয়ে বলছে অ্যাবাউট 50% অফ ইনকামিং সোলার রেডিয়েশন ইজ ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন, সঠিক। আর তিনে বলছে যে PAR মানে অনলি এ মার্স কোয়ান্টিটি, সেটা 2 থেকে 10% অফ PAR is used in primary production on which entire world sustain, এখানে সব কটা সঠিক। 35, স্থলভাগের বাস্তুতন্ত্রগুলিতে জৈব ভর প্রতি উচ্চতর ট্রফিক পর্যায়ে 90 থেকে 99% কম হয়, মানে প্রত্যেকটা স্তরে জীবভর, এটাকে বলা হয় বায়োমাস কাসকেড বলা হয়, এই কনসেপ্টটাকে বায়োমাস কাসকেড। নেক্সট 36, নিম্নলিখিত পদার্থগুলির কোনটি বায়ু দূষণকারী নয়? এর মধ্যে আর্সেনোপাইরাইট নয়। 37, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর অন্য নাম হলো আর্থ সাবমিট। যেহেতু এখানেই এর পথ চলা শুরু, তাই একে আর্থ সাবমিট হিসাবেও অনেক সময় চিহ্নিত করা হয়। 38, কোন বছর
2 ডিগ্রি জলবায়ুর লক্ষ্য অর্জনের জন্য নির্ধারিত 2100 সাল। 39 ডিপ ইকোলজি সম্পর্কিত নিম্নের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এটি আসলে একটি পরিবেশবাদী দর্শন। নেক্সট 40, 2017 থেকে কনফারেন্স অফ পার্টিস আয়োজক শহরগুলির সঠিক ক্রম কোনটি? দেখো খুব ডিপ মানে কঠিন টাইপের প্রশ্ন দিয়েছে এই কারণেই, কারণ এটা প্রত্যেকের চর্চার মধ্যে থাকার কথা নয়। প্রতি বছর যে কনফারেন্স অফ পার্টিস হয়, তো তার মধ্যে 2017 থেকে যদি আমরা পরপর ধরি, বন, কাটোয়াইস, মাদ্রিদ, গ্লাসগো এবং সাম এল সেক। ওকে। 41, নিম্নলিখিত কোন এলাকাটি নিম্ন জনন ক্ষমতা বা ফার্টিলিটি হার এবং নিম্ন মৃত্যু হার ও উচ্চ জনসংখ্যা বৃদ্ধির হারের বৈশিষ্ট্য বহন করে? অ্যাকচুয়ালি শহর। এখানে জন্মহার কম, মৃত্যুহারও কম, কিন্তু জনসংখ্যা বৃদ্ধিটা বেশি কেবলমাত্র মাইগ্রেশনের জন্য, তো শহর হবে। নেক্সট 42, ভারতের শহরাঞ্চলে নারীর কর্মনিযুক্তি পুরুষ কর্মনিযুক্তির তুলনায় কম হয়। ওকে, সঠিক কথা। কারণ বলছে গ্রামীণ এলাকার তুলনায় শহর এলাকায় লিঙ্গ অনুপাত মানে নারী সংখ্যা প্রতি 1000 পুরুষে উল্লেখযোগ্যভাবে কম। দুটোই সঠিক, কিন্তু পরস্পর যুক্তিযুক্ত বিশ্লেষণ নয়। নেক্সট পরের প্রশ্ন 43, নিম্নলিখিত জনসংখ্যা সম্পর্কিত বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক? ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি ঘাত প্রবণতা পদ্ধতির মাধ্যমে সবচেয়ে ভালো দেখানো যায়। ওকে, দেখানো যায়। 2 বলছে জনসংখ্যা সন্ধিক্ষণ তত্ত্বে বলে যে ধনাত্মক সম্পর্কে মৃত্যুহার ধারণ ক্ষমতা হারকে নির্ধারণ করে, মানে বলছে দ্য ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল সাজেস্ট দ্যাট মর্টালিটি রেট ডিটারমাইন ফার্টিলিটি রেট ইন দ্য ফর্ম অফ পজিটিভ রিলেশন। এই কনসেপ্টটা কিন্তু সঠিক নয়, এটা সঠিক কথা নয়, কারণ জনসংখ্যা সন্ধিক্ষণ তত্ত্বে ধনাত্মক সম্পর্কে মৃত্যুহার ধারণ ক্ষমতা হারকে নির্ধারণ করে, মানে তোমার মর্টালিটি রেটকে নিয়ন্ত্রণ করছে, এমনটা হওয়ার কথা নয়। মর্টালিটি রেট ডিটারমাইন দ্য ফার্টিলিটি রেট, এটা হওয়ার কথা নয়। যে জন্মহার বাড়লে মৃত্যুহারও বাড়বে, জন্মহার কমলে মৃত্যুহারও কমবে, এরম হওয়ার কথা নয়। কারণ আমরা জানি যে একটা সময় দেখব আমরা যে জন্মহার মানুষ সচেতন হয়ে যাবে, জন্মহার সবাই সচেতনভাবে সেটাকে মেনটেন করবে, জন্মহার কমে যাবে, কিন্তু মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেশিই থাকবে। মানে মৃত্যুহার তো নর্মালি এটা প্রকৃতির নিয়ম, কিছু করার নেই, তো সেটা বেশি হয়েই যেতে পারে কখনো কখনো, যে কারণেই নেগেটিভ পপুলেশন গ্রোথ হয়। ওকে, সমান্তরাল পেশা চলমানতা বলতে বোঝায়, মানে এটা ইংরেজিতে বললে সবচেয়ে ভালো হয় এগুলো। হরাইজন্টাল অকুপেশনাল মোবিলিটি রেফার টু দ্য প্রসেস অফ চেঞ্জ ইন দ্য অকুপেশন ফ্রম ওয়ান টাইপ টু অ্যানাদার, তো এটাও সঠিক কথা। এবং 4 বলছে অলদো এ arithmetic density of population in mountain region is quite low, its physiological density যেটা রয়েছে ক্যান বি কুইট হাই, তো এটাও সঠিক। তো যার ফলে সি হলো সঠিক উত্তর। নেক্সট 44, কেরালা ও দক্ষিণ ভারতের অন্য অংশের জনসংখ্যার লিঙ্গ অনুপাত খুব বেশি, একদম। কেরালা ও দক্ষিণ ভারতের অন্যান্য অংশের নারীর আয়ুষ্কাল পুরুষের চেয়ে বেশি। এটাকে আমি কনফার্ম কারেক্ট আনসার মানে কারেক্ট বলবো না, তবে আমার মনে হয় যে অ্যাকচুয়ালি কেরালা ও দক্ষিণ ভারতের অন্যান্য অংশের নারীর আয়ুষ্কাল পুরুষের চেয়ে বেশি, এটা সঠিক। এবং কেরালা ও দক্ষিণ ভারতের অন্য অংশের জনসংখ্যার লিঙ্গ অনুপাত খুব বেশি, দুটোই সঠিক, এবং কোনোভাবেই এর যুক্তিযুক্ত ব্যাখ্যা হতে পারে না, তাই জন্য আমি বলবো যে সঠিক উত্তর বি হবে। নেক্সট 45, 2011 আদমশুমারি অনুসারে নিম্নলিখিত জনসংখ্যা সম্পর্কিত কোন বিবৃতি বা বিবৃতিগুলি সঠিক? দেখো এর মধ্যে সর্বোচ্চ খ্রিস্টান জনসংখ্যা রাজ্য হলো মিজোরাম, এটা নয়। সর্বোচ্চ হিন্দু জনসংখ্যার রাজ্য হলো হিমাচল প্রদেশ, পার্সেন্টেজের দিকে সঠিক। এবং সর্বোচ্চ তপশিল জাতি জনসংখ্যার রাজ্য হলো পাঞ্জাব, এটাও সঠিক। কিন্তু সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার রাজ্য আসাম, এটাও সঠিক নয়। অর্থাৎ 2 আর 3 হলো সঠিক। 46, নিচের কোনটি বা কোনগুলি শহরের ক্রম আয়তন সম্পর্ককে সঠিকভাবে নির্দেশ করে? এর মধ্যে কোনটি? দেখো এখানে কেবলমাত্র প্রধান শহরের সূত্রানুযায়ী, মানে আমরা ল অফ প্রাইমেট সিটি, দ্য প্রাইমেসি ইন্ডেক্স যেটা রয়েছে, সেই প্রাইমেসি ইন্ডেক্স যেটা,
সেটাই সঠিক আছে, বাদবাকি কোনোটাই সঠিক নয়। তো কেবলমাত্র 2 হলো সঠিক। ওকে, নেক্সট 47, জাতি সত্তা প্রতিবেশী মনোভাবের যে সামাজিক অঞ্চল তৈরি করে তা হলো বলয় ক্ষেত্র, একটা কনসেন্ট্রিক জোন, কারণ কনসেন্ট্রিক জোন থিওরিতে এটা জাতি সত্তা প্রতিবেশী কনসেপ্টের ধারণাকে তুলে ধরা হয়। তো এক্ষেত্রে কনসেন্ট্রিক জোন হবে সঠিক। 48, মামফোর্ডের শহরের উৎপত্তি তত্ত্ব অনুযায়ী সর্বপ্রাচীন থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত সামাজিক পরিবর্তনের ক্রম অনুযায়ী সঠিক হবে প্রথমে ইওটেকনিক হবে। মামফোর্ডের শহরের উৎপত্তি তত্ত্ব অনুযায়ী সর্বপ্রাচীন থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত সামাজিক পরিবর্তনের ক্রম অনুযায়ী সঠিক হবে ইওটেকনিক প্রথমে, তারপরে প্যালিওটেকনিক হবে, তারপরে নিউ টেকনিক হবে, আর তারপরে লাস্টে হবে বায়োটেকনিক। তো এটা সঠিক। নেক্সট 49, শহুরে অর্থনৈতিক ভিত্তি তত্ত্ব অনুযায়ী যদি প্রাথমিক কর্মনিযুক্তের থেকে বেশি হয় তা নির্দেশ করে শহরের অর্থনৈতিক পশ্চাৎগমতা, অর্থাৎ অর্থনৈতিকভাবে শহর অনেকটা পিছিয়ে রয়েছে। নাম্বার প্রশ্নে প্রথমটা বাদে বাদবাকি 3টে সঠিক রয়েছে। ওকে, তাহলে সি হলো সঠিক উত্তর। 51, সাম্প্রতিককালে কৃষিজ পণ্য এবং খনিজের উৎপাদন ও রপ্তানির নিরিখে নিচের কোন বিবৃতিগুলি সঠিক? দেখো, এর মধ্যে 1 এবং 2 সঠিক, অর্থাৎ ভারতবর্ষ অভ্র উৎপাদন ও রপ্তানিতে পৃথিবীতে প্রথম, এটা সঠিক। অস্ট্রেলিয়া লৌহ আকরিক উৎপাদন ও রপ্তানিতে পৃথিবীতে প্রথম, এটাও সঠিক। কিন্তু চীন ধান উৎপাদন ও রপ্তানিতে পৃথিবীতে প্রথম এমনটা নয়, উৎপাদনের দিক থেকে প্রথম। ওকে, নেক্সট 52, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের মডেলের পরিপ্রেক্ষিতে নিচের কোন ক্রমবিন্যাসটি সঠিক? দেখো, চিরাচরিত সমাজ বা ট্র্যাডিশনাল সোসাইটি, টেক আপ, ড্রাইভ টু ম্যাচুরিটি, হাই মাস কনজামশন, এইটা অর্থাৎ বিতে যেটা অপশনটা রয়েছে এটাই হলো সঠিক ক্রম। 53, নিচের কোন বৈশিষ্ট্যটি সম্পদের সাথে সংশ্লিষ্ট নয়? বলছে এটি কার্যকরী ও অপারেশনাল। দেখো, এটা অবশ্যই কার্যকরী এবং অপারেশনাল। এটি মানুষের প্রচেষ্টায় সৃষ্টি হয়, এটাও সঠিক, কারণ আমরা জানি যে একটা বড় উপাদান হলো মানুষ সম্পদ সৃষ্টির। এটি গতিশীল, এটাও সঠিক। এটি বিনাশপ্রাপ্ত হয় এবং এর বিনিময় মূল্য আছে, এটা সব ক্ষেত্রে সঠিক নয়, কারণ কিছু সম্পদ রয়েছে যার বিনিময় মূল্য নেই এবং যেটি সম্পূর্ণ বিনাশপ্রাপ্ত হবে এমনটাও নয়, কারণ আমরা পুনর্ভব অপুনর্ভব বিভিন্নভাবে সম্পদকে ভাগ করেছি। 54, নিচের কোন দেশটি কেবল ধান ও গম উৎপাদনের সাথে সংশ্লিষ্ট? এটা ইংরেজি প্রশ্নটাকে দেখতে হবে। বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রি ইজ ইনভলভড ইন দ্য প্রোডাকশন অফ আইদার রাইস অন হুইট অনলি? হয় ধান নয় গম, এই দুয়ের জন্য পরিচিত। চীন ধান গম দুটোই হয়, আমেরিকা যুক্তরাষ্ট্র ধান গম দুটোই হয়, জাপানে ধান গম দুটোই হয়, কিন্তু ইন্দোনেশিয়ায় কেবলমাত্র ধান হয়, গম হয় না। 55, নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি ব্যবস্থায় কৃষিজমির একক প্রতি উৎপাদন বেশি এবং মাথাপিছু উৎপাদন কম, এবং কারণ বলছে নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি ব্যবস্থা মৌসুমি জলবায়ুর ক্ষুদ্র জোতের এলাকায় সংগঠিত হয়। দুটো সঠিক বিবৃতি হলেও পরস্পর সঠিক ব্যাখ্যা নয়। ওকে, নেক্সট 56, নিচের সারণীগুলির মধ্যে সমন্বয় সাধন করুন এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করুন। দেখো, এতে রয়েছে অগাস্ট লস, তো মুনাফা সর্বাধিকরণ তত্ত্ব সংক্রান্ত বিষয় নিয়ে উনি পরিচিত, এবং ডিএম স্মিথ যিনি রয়েছেন বিতে, মনে রাখবে সেটা ক্ষেত্র মূল্য রেখা তত্ত্ব বা এরিয়া কস্ট কার্ভ থিওরির জন্য পরিচিত। এলান প্রেট হলো আচরণগত ধারণা, এবং এডগার হুগার ইনি অবশ্যই ডেলিভার্ড প্রাইস ধারণার প্রবক্তা। তো এ হলো সঠিক উত্তর। নেক্সট 57, পরিবহনের উৎস বা গন্তব্য হিসাবে এটি ছাড়া অন্য কোনো অধিকতর ভালো বিকল্প হতে পারে না। এই বিবৃতিটি উলম্যান প্রবর্তিত কোন নীতির সাথে সম্পর্কিত? অবশ্যই ইন্টারভেনিং অপরচুনিটি বা অন্তর্বর্তী সুযোগের সাথে সম্পর্কযুক্ত। 58, নিচের বিবৃতিগুলি পড়ুন এবং সঠিক বিকল্পটি চয়ন করুন। দেখো, বলছে গন্তব্য চয়ন মডেলটি অভিকর্ষীয় মডেলের বর্ধিত রূপ, সঠিক কথা। দুটি স্থানের মধ্যে পরিবহনের দক্ষতা সংক্রান্ত পরিবহন ঘর্ষণ বা বাধা বোঝাতে বিটা ব্যবহার করা হয়েছে, এটাও সঠিক, দুটোই সঠিক। 59, নিচের বিবৃতিগুলি পড়ুন। বলছে হার্সম্যানের মতে উন্নয়নের আঞ্চলিক বৈষম্য উন্নয়নের একটি
অবশ্যম্ভাবী ফল এবং উন্নয়নের একটি শর্ত। আর 2 রয়েছে বলছে হার্সম্যানের টিকলিং ডাউন এফেক্ট গুনার মিডডাল প্রবর্তিত স্প্রেড এফেক্টের সমতুল্য, দুটোই কিন্তু সঠিক বিবৃতি। নেক্সট 60, নিচের কোন প্রবক্তা অনুন্নয়ন সংক্রান্ত নির্ভরশীলতা তত্ত্বের সাথে সংশ্লিষ্ট? পল ব্যারন। 61, নিচের সারণী দুটির মধ্যে সমন্বয় সাধন করুন এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করুন। দেখো, এতে রয়েছে হার্সম্যান টিকল ডাউন, গুনার মিডডাল তিনি কিউমুলেটিভ কজেশন, ফ্রয়েডম্যান রয়েছেন সিতে কোর পেরিফেরি, এবং এফ পেরুক্সি রয়েছে যিনি গ্রোথ পোলের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট 62, নিচের বিবৃতিগুলির নিরিখে সঠিক বিকল্পটি চয়ন করুন। বলছে আমেরিকান ভৌগোলিক কার্ল শয়ার প্রথম সাংস্কৃতিক বা কালচারাল ইকোলজির ধারণা দেন। এটা একদম সঠিক নয়, কালচারাল ইকোলজির ধারণা কার্ল শয়ার দেননি। ওকে, এবং কিভাবে মানুষের সংস্কৃতি তার পারিপার্শ্বিক পরিবেশের সাথে অভিযোজনের মাধ্যমে গড়ে ওঠে তার পাঠই হলো সাংস্কৃতিক বাস্তুবিদ্যা বা কালচারাল ইকোলজি। তো 2-এরটা যেটা ডেফিনেশন কালচারাল ইকোলজি, সেটা সঠিক বিবৃতি আছে। কিন্তু কার্ল শয়ার আমরা জানি যে কালচারাল ল্যান্ডস্কেপের ধারণা দিয়েছিলেন, কালচারাল ইকোলজির ধারণা নন। নেক্সট 63, সাংস্কৃতিক সমন্বয় সংক্রান্ত কোন বিবৃতি বা বিবৃতিগুলি সঠিক? এখন বলছে এটি ভৌগোলিক নির্জনতার কারণে সৃষ্টি হয় সাংস্কৃতিক সমন্বয়, সঠিক নয়। 2 বলছে এটি একটি পদ্ধতিকে বোঝায় যেখানে অনেক ভিন্ন ধরনের সাংস্কৃতিক মানুষেরা একই ধরনের বৈশিষ্ট্য, ধারণা ও অনুশীলনকে গ্রহণ করে, সঠিক। 3 বলছে এর দ্বারা সাংস্কৃতিক বৈচিত্র্য গড়ে ওঠে না, মনে রাখতে হবে এটা বলা হচ্ছে কালচারাল কনভার্জেন্স কনসেপ্টটাকে নিয়ে বলা হয়েছে, কালচারাল কনভার্জেন্স। তো সেখানে কিন্তু বৈচিত্র্য বাড়ে না, বরং কমে আসে। এবং 4 বলছে এর দ্বারা বহুজাতিকতার সৃষ্টি হয়, এটা সঠিক, বহুজাতিকতার উদ্ভব ঘটে, কারণ এক হয়ে যায়, সমন্বয় হয়ে যায়, বিভিন্ন সংস্কৃতি একসাথে মিলেমিশে যায়, একক হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়, তাই জন্য একে আমরা সাংস্কৃতিক সমন্বয় বলে থাকি। তো তাই জন্য 2 এবং 4 হলো সঠিক বিবৃতি। যেহেতু অনেক প্রশ্ন, তাই জন্য প্রত্যেকটা প্রশ্ন ধরে ব্যাখ্যা করা সম্ভব নয়, অনেক সময় লাগবে। তো আমি স্পিডলি প্রত্যেকটা যে আনসার কি সেটা বলে দিচ্ছি। 64, সাংস্কৃতিক বৈশিষ্ট্যের বৃহত্তর সমন্বয় যদি কতগুলি কেন্দ্রীভূত স্থানের ভিত্তিতে গড়ে ওঠে তখন তাকে বলা হয় সাংস্কৃতিক কমপ্লেক্স বা কালচারাল কমপ্লেক্স। 65, ভারতের মুসলিমদের মধ্যে উচ্চমাত্রায় জাতিগত সাংস্কৃতিক বৈষম্য দেখা যায়, এটা একদম সঠিক, যেটা ভারতের বাইরে অন্যান্য রাষ্ট্রের মুসলিমদের মধ্যে দেখা যায় না। কারণ বলছে মুসলিম সম্প্রদায়গুলি স্থানীয় জাতিগত গোষ্ঠী যথা হিন্দু বৌদ্ধদের থেকে উদ্ভূত এবং ধর্মান্তরের পরেও তারা নিজস্ব জাতিগত সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি বহন করে চলেছে, এটা অংশত সঠিক। তাই দুটিই সঠিক এবং পরস্পর সঠিক ব্যাখ্যা। এই আনসার কি কখনো বি নিতে পারে অথবা এ নেবে, ঠিক আছে। নেক্সট 66, নিচের কোনটি দ্রাবিড়ীয় ভাষাগোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট নয়? এখানে মাল্টো, গন্ডি এবং টুলু সবকটি, কিন্তু গ্যাংটি নয়। নেক্সট 67, নিচের কোনটি মানসিক প্রতিচ্ছবি নয় বরং অনেক বেশি অর্থনৈতিক দিক থেকে বাস্তব? দেখো, দ্য ইমেজ অফ এ সিটি, এটা মেন্টাল, মানসিক ভাবনা। সোশ্যাল এরিয়া অফ এ সিটি, এটাও মানসিক ভাবনা। দ্য সফট সিটি, এটাও মানসিক ভাবনা। কিন্তু দ্য কমন এরিয়া অফ এ সিটি, অর্থাৎ যেটা প্রকৃত শহরের মূল হৃৎপিণ্ড সম, যেখানে অর্থনৈতিকভাবে সবচেয়ে গতিশীলতা লক্ষ্য করা যায়, সেটা কিন্তু ফিজিক্যালি রয়েছে, মানসিক ধারণা নয়। 68, নিচের সারণীগুলির মধ্যে সমন্বয় সাধন করুন এবং সঠিক বিকল্প চয়ন করুন। বৌদ্ধ কোথায় রয়েছে? বৌদ্ধরা সিকিমে রয়েছে। মন খেমার ভাষী রয়েছে কোথায়? রয়েছে মেঘালয় মালভূমিতে। বিয়ের 3, নায়ার উপজাতি বা নায়ার জাতি রয়েছে কোথায়? নায়ার জাতি রয়েছে মালাবার উপকূলে। এবং কোনাক যেটা রয়েছে, কোনাক রয়েছে নাগা পাহাড়ে। তো এটাই সঠিক, ডি হলো সঠিক কম্বিনেশন। 69, ভারতবর্ষে জাতিসত্তার দ্বারা ভোটের আচরণ নিয়ন্ত্রিত হয়, এটা অংশত সঠিক, কারণ আমরা জানি যে কারণেই ভারতবর্ষে রিজনাল পার্টির জন্ম হয়েছে, কারণ ভারতবর্ষে জাতিসত্তা আঞ্চলিক বৈশিষ্ট্যের পরিচয় বহন করে, একদম সঠিক। তাই সঠিক ব্যাখ্যা, সঠিক বিশ্লেষণ। 70, নিচের কোন বিবৃতিগুলি
ম্যাকিন্ডার প্রবর্তিত, দেখো বলছে রিমল্যান্ড হার্টল্যান্ড অপেক্ষা শক্তিশালী মৌলিক একক, এটা তো ম্যাকিন্ডার বলেননি, স্পার্কম্যান বলেছেন। দুয়ে বলছে ভৌগোলিক বিষয়সমূহ কোনো এলাকার ভূরাজনৈতিক বিবর্তনের প্রধান নিয়ন্ত্রক, সঠিক কথা। যে রিমল্যান্ডকে নিয়ন্ত্রণ করবে সে ইউরেশিয়াকে শাসন করবে, এটা তো স্পার্কম্যান বলেছেন, অর্থাৎ নয়, ম্যাকিন্ডার নয়। চারেরটা বলছে স্থলশক্তি ও সামুদ্রিক শক্তির মধ্যে ঐতিহাসিক কাল থেকে সংঘাত চলছে, একদম সঠিক। তো স্থল আর জলভাগের মধ্যে সংঘাত চলছে, যেখান থেকে হার্টল্যান্ড কনসেপ্টের উদ্ভব, মানে এই ধারণা থেকে, ভূ রাজনৈতিক কনসেপ্ট থেকে। তো 2 এবং 4 হলো সঠিক বিবৃতি। 71, হেকাটিয়াস পৃথিবীর মানচিত্রকে কোন পূর্বতন দার্শনিকের মানচিত্রের ভিত্তিতে তৈরি করেছিলেন? অ্যানাক্সিমেন্ডারের। নেক্সট 72, কে ভূগোলকে ক্ষেত্র সমীক্ষা বিজ্ঞান হিসেবে বর্ণনা করেছেন? নেক্সট 73, নিচের সারণী দুটির মধ্যে সমন্বয় সাধনপূর্বক সঠিক বিকল্প চয়ন করুন। প্রথমে এ বলছে টেবুলা দা লা জিওগ্রাফি দা লা ফ্রান্স, কে দিয়েছেন এটা? অবশ্যই লাভলাস দিয়েছেন। মানবীয় ভূগোলে অবস্থান বিশ্লেষণ কে করেছেন? রিচার্ড চোরলে করেছেন। ভৌগোলিক নিয়ন্ত্রণের নিরিখা আমেরিকার ইতিহাস, অর্থাৎ আমরা এগুলো ইংরেজি পড়া উচিত, আমেরিকান হিস্ট্রি ইন ইটস জিওগ্রাফিক কন্ডিশন, কে দিয়েছেন এটা? দিয়েছেন অবশ্যই এলেন চার্চেল স্যাম্পেল। এবং ডিতে রয়েছে মাইগ্রেশন জোন থিওরি, এটাও কিন্তু দিয়েছেন গ্রিফিথ টেলর, তাই এটা হলো সঠিক উত্তর। 74, নিচের কোন ভূগোলবিদ গ্রিক দার্শনিক প্রবর্তিত পৃথিবীর 5টি জলবায়ু অঞ্চলকে, 2টি শীতল, 2টি নাতিশীতোষ্ণ, 1টি উষ্ণ, অবাস্তব বলেছিলেন? কে বলেছেন? আল ইদ্দিসি হবে সঠিক উত্তর। নেক্সট 75, নিম্ন প্রদত্ত হামবোল্ড বিষয়ক বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? তিনি মেক্সিকো এবং কিউবার আঞ্চলিক বিবরণ লিখেছেন, একদম সঠিক কথা এটা। নেক্সট 76, ভূগোলের বই ও লেখক বিষয়ক এই তত্ত্বগুলির মধ্যে কোনটি সঠিক? দেখো জিওগ্রাফি মানে পিটার হ্যাগেট অথর্ড দ্য বুক অফ জিওগ্রাফি এ গ্লোবাল সিনথেসিস, সঠিক কথা। দুয়ে বলছে R.J. জনস্টন রট দ্য বুক অন জিওগ্রাফি অ্যান্ড জিওগ্রাফার্স, এটাও কিন্তু সঠিক। তিনে বলছে ডেভিড স্মিথ রট দ্য বুক অন সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি, এই কনসেপ্টটা কিন্তু সঠিক নয়, ডেভিড স্মিথ লেখেননি, ডেভিড হার্ভে লিখেছেন দ্য আরবান এক্সপেরিয়েন্স, এটাও কিন্তু লিখেছেন ডেভিড হার্ভে। তো সি হলো সঠিক উত্তর। 77, লিভিং স্পেসের ধারণা দিয়েছেন ফ্রেডরিক র্যাডজেল। 78, সেক্স একটি জৈবিক সত্তা কিন্তু জেন্ডার একটি সামাজিক সত্তা, একদম সঠিক কথা, কারণ পুরুষের উগ্র স্বভাব, মহিলার যত্নশীল স্বভাব প্রকৃতিগত নয় বরং অনেকটাই সামাজিকভাবে আরোপিত। দেখো এইটার মধ্যে একটা কনফিউশন রয়েছে, যদি আমরা দুটো সঠিক ধরি তাহলে পরস্পর সঠিক ব্যাখ্যা নয় হতে পারে, অথবা একে আমি সঠিক বলতে পারি, কিন্তু আর যেটা পুরুষের উগ্র স্বভাব, পুরুষ মাত্র সবাই উগ্র স্বভাব এমনটা নয়, মহিলা মানেই সবাই যত্নশীল এমনটাও নয়, তো তাই জন্য আর হলো মিথ্যে, তো এটা হতে পারে, তাই এটা আমি দুটো আনসার কি দিচ্ছি, হয় বি নয় সি। নেক্সট 79, নিম্নে প্রদত্ত দুটি তালিকার মধ্যে সমন্বয় সাধন করে সঠিক বিকল্পটি চয়ন করুন। আর ই পার্ক নগর বাস্তুবিদ্যা, একদম সঠিক, অর্থাৎ আরবান ইকোলজি পার্ক দিয়েছেন। নেক্সট রয়েছে যে কিউ স্টিওয়ার্ট, ইনি দিয়েছেন সামাজিক পদার্থবিদ্যা বা সোশ্যাল ফিজিক্সের ধারণা। সিতে রয়েছে বি বেরি কি দিয়েছেন? বি বেরি দিয়েছেন অবশ্যই বি বেরির কনসেপ্ট হলো সি, অর্থাৎ র্যাঙ্ক সাইজ রুল, বি বেরির প্রদত্ত। এদের মধ্যে জিপস তো র্যাঙ্ক সাইজ রুল দিয়েছিলেন, কিন্তু এর মধ্যে বেরিরও একটা ভূমিকা রয়েছে, তো বেরি হবে। এবং ডি হলো রবিনসন, ইনি কিন্তু মানচিত্র নির্মাণবিদ্যার পরিসর বা দ্য স্কোপ অফ কার্টোগ্রাফি দিয়েছেন, তো এটা হলো সঠিক এ। নেক্সট 80, এদের মধ্যে কোনটি ভূগোলের ডারউইনবাদের প্রভাব বোঝায় না? দেখো সময়ের বা বিবর্তনের সঙ্গে পরিবর্তনের ধারণা তো অবশ্যই, জীবন্ত বাস্তুবিদ্যাগত প্রাণের অংশ হিসাবে মানবতার ধারণা, এটাও সঠিক, সংগ্রাম ও বাছাইয়ের ধারণা, এটা সঠিক, নৈরাজ্যবাদের ধারণা কিন্তু এখান থেকে উঠে আসেনি। 81, নিম্নলিখিত কোনগুলি সমাকৃতির? দেখো কেবলমাত্র এখানে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ হবে এবং মার্কেটর হবে, তাছাড়া আর কোনোটাই হবে না, হওয়ার কথা নয়। নেক্সট 82, ঝাড়খণ্ডের একটি পরিণত শাল জঙ্গলে দেখা গেছে যে জঙ্গলের কেন্দ্র থেকে দূরত্ব বাড়ার সঙ্গে
পরিণত বৃক্ষের উচ্চতা প্রায় একই থেকে যাচ্ছে। এখানে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সহ পরিবর্তনের গুণাঙ্ক কেমন হবে? প্রায় শূন্য, কোনো পরিবর্তন হচ্ছে না তো, পুরো প্যারালাল, শূন্য হবে। 83, কোনো একটি এলাকায় বৈশ্বিক পরিসংখ্যানের কেন্দ্রীভবনের বৈষম্য পর্যালোচনার জন্য কোন নমুনা সমীক্ষা সবচেয়ে প্রযোজ্য? ক্লাস্টার নমুনা বা ক্লাস্টার স্যাম্পলিং সবচেয়ে প্রযোজ্য। নেক্সট, চাই স্কোয়ারের মান শূন্য হলে কি বোঝায়? শূন্য হলে বোঝায় এক, নাল হাইপোথিসিস গ্রহণযোগ্য, আর 2 হলো গবেষণার হাইপোথিসিস বর্জনীয়, এটাই বোঝায়। তো ডি হলো সঠিক। 85, নমুনা সমীক্ষায় সংগৃহীত তথ্যরাশিকে সাধারণ স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্ট ধরা হয় যখন কি হয়? যখন পি এর মান 0.005 কম হয়। মনে রাখবে, পি এর মান 0.01 কম হলে সেটাও কিন্তু একই, অর্থাৎ সেক্ষেত্রে দুটোই হবে সঠিক। 85, ডি হলো সঠিক উত্তর। 86, এটা বুদ্ধি কাটিয়ে দিয়েছে। যখনই আমি বলছি 0.05 কম হলেই হবে, সেটা পারফেক্ট, তার মানে মনে রাখতে হবে তাহলে সেক্ষেত্রে 0.01 কম হলে সেটাও কিন্তু একই দাঁড়াবে। ওকে, নেক্সট 86, ক্লাইনোগ্রাফিক রেখাচিত্র সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি ভুল? দেখো, উলম্ব অক্ষে স্কেল অনুযায়ী উচ্চতা বোঝানো হয়, এটা ভুল, কারণ উলম্ব অক্ষে উচ্চতা নয়, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অর স্লোপ দেখানো হয়, কখনো অল্টিটিউড নয় উলম্ব অক্ষে, তাই এটা ভুল কথা। 87, এক্ষেত্রে 1 সেন্টিমিটারে 30 কিলোমিটার স্কেল সমন্বিত একটি মানচিত্রকে 3 গুণ বর্ধিত মানে লার্জ করা হবে। তার মানে স্কেল মান আমি যদি 1:30 লক্ষ ধরি, তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে? কমে যাবে, 3 গুণ কমে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 10 লক্ষ, 3 গুণ কমে যাবে, যেহেতু এনলার্জ হয়েছে কমে যাবে, এনলার্জ হলে কমে যায় স্কেল ভ্যালু, এবং রিডিউস হলে এটা বেড়ে যায়। 88, নিম্নলিখিত কোন কৃত্রিম উপগ্রহ ভূসমলয় বা জিওস্টেশনারি? অবশ্যই ইনস্যাট হবে 3DR, ইনস্যাট ক্যাটাগরি হবে জিওস্টেশনারি। নেক্সট 89, নিচের কোন সেন্সরটি ক্ষুদ্রতম অবলোহিত ব্যান্ড আছে লিস4 এর মধ্যে? 90, নিচের কোনটি ভেক্টর তথ্য বিশ্লেষণের উদাহরণ নয়? মনে রাখবে, নেইবরহুড অপারেশন বা নেইবরহুড বিশ্লেষণ এটা নয়, আর বাদবাকি সব। 91, ভারতে সবুজ বিপ্লব এমন একটি সময় সংঘটিত হয় যখন কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক ব্যবহার ও খাদ্য উৎপাদনের বহুগুণ বৃদ্ধি করে। মানে প্রযুক্তির ব্যাপক ব্যবহার খাদ্য উৎপাদনকে বহুগুণ বৃদ্ধি করে, সঠিক কথা। কারণ বলছে দেশীয় প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে ভারতে সবুজ বিপ্লব সম্ভব হয়েছিল। দেখো, এটা তো সঠিক কথা, কিন্তু আমাদের মনে রাখতে হবে বৈদেশিক প্রযুক্তি আমরা ধার করেছিলাম, তারপরে সেটা আমাদের দেশে ইমপ্লিমেন্ট করেছিলাম, তাই এটা পুরোটাকে সঠিক বলা যায় না এবং সঠিক কারণ বলা যায় না। তাই জন্য আমার মতে আনসার কি হয়? বি হবে, না হলে আনসার কি এ নিতে পারে, কিন্তু বি হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি আমার মনে হয়, যে দুটোই সঠিক কিন্তু পরস্পর সঠিক বিশ্লেষণ নয়, কারণ কারণের মধ্যে কিছু কথার গ্যাপ বা ফাঁক রয়েছে। 92, 2020-21 কৃষি উৎপাদনের নিরিখে নিচের কোন ক্রমবিন্যাসটি সঠিক? দেখো কি বুদ্ধি কাটিয়ে প্রশ্ন দিয়েছে, সেটের প্রশ্ন, যে কারণে অনেক হার্ড বলবো আমি। এখানে আমাদের প্রত্যেক তথ্য পরপর সিকোয়েন্সলি মনে রাখতে হবে, তবেই সে কারেক্ট আনসার করতে পারবে। গমের ক্ষেত্রে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এটা সঠিক। ওকে, মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, রাজস্থান, তুলার ক্ষেত্রে এটাও সঠিক, কিন্তু ধানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা সঠিক নয়। এখানে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তেলেঙ্গানাটা এসে ভুল হয়ে গেছে, তো তাই জন্য 3 সঠিক নয়, বাদবাকি দুটো সঠিক। 93, নিচের কোনটি ভারতবর্ষের জনসংখ্যার দ্রুত বৃদ্ধির মূল কারণ? উচ্চ জন্মহার, এটাই মূল কারণ। নিম্ন মৃত্যুহার কখনোই নয়, বেশি মাত্রায় পরিব্রাজন নয়, জন্মকালীন উচ্চ সম্ভাব্য আয়ু সেটাও নয়। ভারত যেহেতু তৃতীয় শুরুতে বলবো, তো আমরা 2011 সালের তথ্যের নিরিখে বলতেই পারি জনসংখ্যা বৃদ্ধির কারণ উচ্চ জন্মহার। তাছাড়া বেশি মাত্রায় পরিব্রাজন বলা যায় না, নিম্ন মৃত্যুহারও বলা যায় না, জন্মকালীন উচ্চ সম্ভাব্য আয়ু এটাও বলা যায় না। 94, 2011 আদমশুমারি অনুসারে উত্তর পূর্ব ভারতের 4টি রাজ্যকে ক্রমহ্রাসমান নগরায়নের মাত্রা অনুযায়ী সাজালে কোন বিকল্পটি সঠিক? দেখো, সবচেয়ে বেশি মিজোরাম, তারপরে মণিপুর, তারপরে অরুণাচল প্রদেশ, তারপরে আসাম হবে। নেক্সট 95, 2011 আদমশুমারি অনুসারে ক্ষেত্রফল, জনসংখ্যা ও জনঘনত্বের পরিপ্রেক্ষিতে নিচের কোন বিকল্পগুলি সঠিক? 1 বলছে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ক্ষেত্রফলের নিরিখে বলছে। এখানে রাজস্থান, মধ্যপ্রদেশ চলে আসলো ক্ষেত্রফলের বিচারে, উত্তরপ্রদেশ
তারপরে মহারাষ্ট্র, সঠিক নয় কম্বিনেশন। উত্তর জনসংখ্যা নিরিখে উত্তরপ্রদেশের পর বিহার চলে আসলো, সঠিক নয়, কারণ তার আগে মহারাষ্ট্র রয়েছে। পশ্চিমবঙ্গ চলে আসলো, সঠিক নয়। নেক্সট 3 বলছে বিহার, পশ্চিমবঙ্গ জনঘনত্বের বিচারে, কেরালা, উত্তরপ্রদেশ। তো তিন কেবলমাত্র সঠিক, কিন্তু বাদবাকি দুটো সঠিক নয়। ওকে। 96 নিম্নলিখিত হিমালয়ের কোন শৃঙ্গটি উচ্চতা 8586 মিটার? অবশ্যই কাঞ্চনজঙ্ঘা। ভারত সরকার অনুযায়ী ভারতের কৃষি জলবায়ু অঞ্চল অ্যাগ্রো ক্লাইমেটিক জোন 15টি। 98 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের বৃহৎ রাজ্যগুলির নগরবাসী জনসংখ্যা ও মোট জনসংখ্যার অনুপাত সঠিক ক্রম। দেখো, তামিলনাড়ু হবে, তামিলনাড়ুতে 48.4% নগরবাসী, কেরালায় হবে 47.7 এবং মহারাষ্ট্রে হবে 45.2, অর্থাৎ সিকোয়েন্সলি রয়েছে তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র, গুজরাট, অর্থাৎ ডি হলো সঠিক। 99 ভারতের স্থানিক মৃত্তিকাগুলির মধ্যে ক্ষেত্রফলে সর্বাধিক হলো পলল মৃত্তিকা, সবচেয়ে বেশি রয়েছে। নেক্সট 100 বলছে 1400 মিটার গড় উচ্চতাযুক্ত কোনো অঞ্চলের বিমানচিত্র যদি 1:75 7500 RF গৃহীত হয়ে থাকে হয়েছে আর কি। ক্যামেরার ফোকাল দূরত্ব ছিল 15 সেন্টিমিটার। গড় সমুদ্রতল থেকে বিমানটির উড়ান উচ্চতা কত? আমরা উড়ান উচ্চতার যে ইকুয়েশন সেটাতে ফেললে এই ভ্যালুগুলো উত্তর বেরোবে 2525 মিটার। তো এখানে এই কটাই সঠিক ছিল। আনসার কি দেয়া হলো? যদি কারোর মনে হয় কোনো উত্তর ভুল, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কারণ সেটের প্রশ্নের মধ্যে অনেকটাই এমন বিষয় ছিল যেগুলো রীতিমতো স্টাডি করে তারপরে করতে হয়েছে। আনসার কি যথেষ্টই শক্ত, আমি বলবো, পুরো প্রশ্নপত্র। তো তাই জন্য কারোর যদি মনে হয় যে কোনো প্রশ্ন উত্তর এটা নয় ওটা হবে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এইরকমই ধারাবাহিকভাবে বিভিন্ন ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আমরা অবশ্যই দেব, এবং আমাদের যেমনটি SLSTর প্রস্তুতি চলছে আমাদের মূল ক্লাসরুমে, তেমনটিও চলবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।